বলতে আমরা এই মুহূর্তে প্রায় সবাই জানি যে স্প্যানিশ লেজেন্ড, বার্সেলোনা লেজেন্ড হাভি, তিনি পার্সোনালি ন্যাশনাল টিমের কোচ হওয়ার জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন। মানে তাকে এখান থেকে কেউ যোগাযোগ করেনি, তিনি জব ফাঁকা দেখে তিনি অ্যাপ্লিকেশন করেছিলেন। এবার সেটা সত্যিই না মিথ্যে, সেটা ঠিক না ভুল, আমরা সেই প্রসঙ্গে ঢুকবো না। যেহেতু টাইমস অফ ইন্ডিয়ার মতো একটা এত বড় রিলায়েবল মিডিয়া তারা এটাকে কভার করেছে, ফ্যাব্রিজিও রোমানো সে এই নিউজকে এগ্রিগেট করেছে, এবং অবভিয়াসলি সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। আমরা ভেতরে যাব না যে এটা ঠিক এটা ভুল, না এটা শুধুমাত্র একটা পাবলিসিটি স্টান্টের জন্য এফএফ এর ভেতর থেকে কেউ না কেউ বলেছে, আমরা তার মধ্যে যাব না। আমরা নজর দেবো যে বিষয়টার ওপর, যে কেন হাবিকে আমরা ডিজার্ভ করি না, বা কেন হাবি তিনি এআইএফএফ এর কনসিডারেশনের মধ্যে এলেন না। দেখো, খুব পরিষ্কার বিষয় বলতে গেলে যেটাকে মিডিয়ার তরফ থেকে হাইলাইট করা হয়েছে সেটা হচ্ছে এআইএফএফ হাবির যে ফিনান্সিয়াল ডিমান্ড হবে, অর্থাৎ তার যা স্যালারি অ্যান্ড আদার এক্সপেন্সেস বা তার কোচিং স্টাফেরও যে ডিমান্ড টোটাল হবে, সেটাকে এআইএফএফ ফুলফিল করতে পারবে না। এবং সেই কারণেই কোথাও এআইএফএফ তার যে অ্যাপ্লিকেশন সেটাকে পুরোপুরিভাবে রিজেক্ট করেছেন, বা সেটাকে খুব একটা গুরুত্ব দিয়ে দেখেননি। তার প্রোফাইল, তার ফুটবল মস্তিষ্ক, তার ফুটবলিং কেরিয়ার, তার ফুটবলার হিসেবে বা পরবর্তী সময়ে কোচ হিসাবে কোয়ালিটি নিয়ে এখানে কোথাও প্রশ্ন তোলার জায়গা থাকছে না। তাকে আমরা দেখেছি বার্সেলোনার জার্সিতে একটা মেমোরেবল, একটা লেজেন্ডারি কেরিয়ার কাটাতে। তাকে আমরা দেখেছি স্প্যানিশ ন্যাশনাল টিমের হয়ে 2টো ইউরো কাপ, একটা ওয়ার্ল্ড কাপ জিততে, এবং মোটামুটি তার ফুটবলের শুরু থেকে শেষ অবধি যতদিন সে স্পেনে ছিল, বার্সেলোনাতে বা স্পেনের জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়েছে, সাফল্যের সাথে প্রত্যেকটা সিজন আমরা তাকে খেলতে দেখেছি। এবং গোট হিসাবে, মানে মিডফিল্ডে গোট হিসাবে, গ্রেটেস্ট অফ অল টাইমস যে প্লেয়ারদেরকে কনসিডার করা হয়, ডেফিনেটলি সেই লিস্টে হাবির নাম তো থাকবে। আমরা অন্তত পক্ষে যারা ওই সময়ে তার খেলা দেখেছি তারা এনজয় করেছি, এল ক্লাসিকোগুলো বাদ দিয়ে, যেহেতু আমি একজন মাদ্রিদ ফ্যান। যাই হোক, সেটা একটা অন্য পার্ট। কিন্তু কেন আমরা হাবিকে ডিজার্ভ করি না, কেন আমরা এই প্লেয়ারকে কোথাও কোচ হিসাবে দেখতে পাওয়ার মতো সম্ভাবনা দেখতে পাই না, কেন আমরা এরকম একজন প্রোফাইলের কাউকে আমাদের ন্যাশনাল টিমের কোচ হিসাবে দূর দূরান্তেও দেখতে পাবো না, তার বিভিন্ন কারণ নিয়ে ডেফিনেটলি কথা বলবো। দেখো, ফাইন্যান্স তো একটা বিরাট বড় ফ্যাক্টর, টাকা একটা বিরাট বড় ফ্যাক্টর। কারণ আমাদের এখানে যারা কোচ হন, সেটা ডোমেস্টিক হতে পারেন, সেটা ফরেন থেকে কেউ আসা হতে পারেন, কারণ রিসেন্ট টাইমে ফরেন কোচেদের নিয়েই যা কিছু পরিকল্পনা করা হচ্ছে। তবে এইবারে যা কিছু সম্ভাবনা সেটা খালিদ জামিলকে কেন্দ্র করে হচ্ছে। যেহেতু খালিদ জামিল হাতের কাছে রয়েছে, তাকে হয়তো দায়িত্ব দেওয়া হবে। তবে শেষ মুহূর্তে স্টিফেন কনস্ট্যান্টাইন তিনিও বেশ কিছু অ্যাডভান্টেজ পেতে পারেন, তিনি বেশ কিছু ভ্যালুয়েবল ভোট পেতে পারেন, এবং তিনিও দায়িত্ব নিতে পারেন। এবং কনস্ট্যান্টাইন তিনি জানিয়েছেন যে আমি লোকাল যারা অ্যাসিস্ট্যান্টস রয়েছে আমি তাদের সাথে কাজ করতে এই মুহূর্তে রেডি। আমি আমার কোনো রকম অ্যাসিস্ট্যান্ট আনবো না, আমি একাই আসতে রাজি আছি। কারণ আমি জানি এই দেশে যারা কাজ করেন তাদের কোয়ালিটি যথেষ্ট পরিমাণে ভালো। এই ধরনের কোচেদের আনতে গেলে এআইএফএফকে বিরাট পরিমাণে টাকা কিন্তু খরচা করতে হয় না। বাট হ্যাঁ, হাবির লেভেলের একজন কোচকে নিয়ে আসতে গেলে এই ক্ষেত্রে আমাকে ওয়ার্ডে মাফ করে দিতে পারো, কারণ স্প্যানিশে তাকে জাবি বলবো না জাভি বলবে না হাবি বলবো, আমি সিরিয়াসলি জানি না। মানে আমি যতটুকু ফুটবল কমেন্ট্রিতে আমি দেখেছি, আমি হাবি এইভাবেই তাকে মেনশন হতে দেখেছি। মেবি ওয়ার্ডে এদিক ওদিক হতে পারে, আমি এখানে ক্ষমা চেয়ে নিচ্ছি ভাই, অনেকে এসে বলতে পারো যে ভুল উচ্চারণ হচ্ছে, আমি জানি না। যাই হোক, পার্সেন্টটা এখানে আমার টার্গেটেড থাকলেই হলো। বাট ইন জেনারেল আমরা হাবির মতো একজন প্রোফাইলকে কখনোই ন্যাশনাল টিমের দায়িত্বে আসতে দেখব না, শুধুমাত্র সেটা টাকার জন্য, ডেফিনেটলি না। এই ধরনের প্রোফাইলকে আমরা ডিজার্ভ করি না। কেন ডিজার্ভ করি না? না, নাম্বার ওয়ান, এই ধরনের প্রোফাইল এসে যে ধরনের প্লেয়ারদের সাথে কাজ করতে চাইবে, সেই ধরনের প্লেয়ার আমাদের দেশে নেই। এটা কঠিন বাস্তব, এটা কারো শুনতে খারাপ লাগতে পারে, বাট এটা বাস্তব। তুমিও যে টিমকে সাপোর্ট করো, আমিও ঠিক সেই একই টিমকে সাপোর্ট করি। যে প্লেয়ারদেরকে নিয়ে ভালো কিছু করার স্বপ্ন তুমিও দেখো, আমিও দেখি। বাট স্টিল গ্রাউন্ড রিয়েলিটি হচ্ছে যে এই লেভেলের একজন কোচ, এটা শুধুমাত্র হাবি বলে না, এটা শুধুমাত্র তার মতো একজন প্রোফাইল কেউ অ্যাপ্লাই করেছেন বলে নয়। আমি যদি ধরে নিই যে এখানে নামটা অন্য কেউ হতে পারে সেই একই স্ট্যান্ডার্ডের, তাহলেও এটা মাথায় রাখতে হবে যে আমাদের এখানের প্লেয়াররা ওই ধরনের কোচের আন্ডারে কাজ করার মতো, বা ওই ধরনের কোচের গাইডেন্সে কাজ করার মতো কোয়ালিটি আমাদের এখানে প্লেয়ারদের নেই, নাম্বার ওয়ান। নাম্বার টু,
এই ধরনের কোচ এলে যে ধরনের ট্রেনিং ফেসিলিটিস একটা দেশে থাকা দরকার সেটা আমাদের দেশে নেই। অফ দ্য বল এবং উইদাউট দ্য বল যে ধরনের ট্রেনিং ফেসিলিটিস একটা দেশে থাকা দরকার, এই স্ট্যাচারের একজন কোচকে রিক্রুট করতে গেলে যে ফেসিলিটিসগুলো প্লেয়াররা অন্ততপক্ষে পাবে সেটা আমাদের দেশে এখনো অবধি তৈরি নেই। নাম্বার 2। নাম্বার 3, একটা কোথাও প্রপার সাপ্লাই লাইন, গ্রাসরুট থেকে একটা প্রপার সাপ্লাই লাইন, যে কোচের হাতে অপশনস থেকে যাচ্ছে। যারা সেটআপের মধ্যে রয়েছে তাদের আমি ধরে নিলাম যে 15 জন প্লেয়ারকে পছন্দ হলো না, যে ঠিক আছে এসে মনে করলেন জাভি যে এই প্লেয়ার আমার ভালো লাগছে না, আমি অন্য কোনো 15 জন প্লেয়ারকে তুলে আনবো। সেই যে সাপ্লাই লাইনটা, সেই যে প্রপার সাপ্লাই লাইনটা গ্রাসরুট থেকে, সেটাও কিন্তু আমাদের দেশে নেই। তাহলে এই ধরনের কোচ আসার পর মোটামুটি যে টিমটা রয়েছে সিনিয়র টিম, না তো সেখানে না তো বিভিন্ন বয়সভিত্তিক দলে এই ধরনের প্লেয়াররা রয়েছে যারা এই একজন কোচের সাথে কাজ করতে পারবেন। কারণ আমাদের মাথায় রাখতে হবে যে আমরা আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, পর্তুগাল, স্পেন নই যে রাতারাতি এই মাপের একজন কোচ আসবেন এবং তিনি এসে মেসি, এমবাপে, রোনাল্ডোদের পেয়ে যাবেন এবং ন্যাচারালি মনে করবেন যে আমার যে স্ট্র্যাটেজি রয়েছে, ট্যাকটিক্স রয়েছে, এই প্লেয়াররা খুব ইজিলি বুঝতে পারবে। কারণ এরা সেই এনভায়রনমেন্টে বড় হয়েছে, এরা সেই এনভায়রনমেন্টে ফুটবলটা খেলেছে, এদের মেন্টাল গ্রোথ, এদের ফিজিক্যাল গ্রোথ, এদের স্কিল সেই লেভেলে রয়েছে, গোটা টিমটা সেই লেভেলে রয়েছে। সেটা আমাদের দেশে নেই। অর্থাৎ এই ধরনের একজন মানুষ এসে তিনি শূন্য থেকে শুরু করতে চাইবেন না। তাকে যদি টার্গেট দেওয়া হয় যে 2030 ওয়ার্ল্ড কাপ, এটা টার্গেট দেওয়া হলো, তাহলেও সময় থাকছে 5 ইয়ার্স। 5 ইয়ার্সও আমাদের দেশে যে কোনো কোচের কাছে সিরিয়াসলি এনাফ টাইম নয় একদম 0 থেকে 100-তে পৌঁছে দেওয়ার জন্য। তো শুধুমাত্র যারা এই টাকার ব্যাপারটাকে সামনে রাখছে, দেখো জাভির মতো একজন প্রোফাইল সামনে চলে এলে, মানে নিয়ে চলে এলে, তাকে প্রায় তার স্যালারি, তার গোটা টিমের স্যালারি হয়ে যেত 6 কোটি, 8 কোটি, 10 কোটি, 12 কোটি। এত টাকা আমাদের এখানে কেন খরচা করা হবে? সেই টাকাতে অন্তত পক্ষে যদি আমরা ইনফ্রাস্ট্রাকচারে ঢালি, সেই টাকা যদি আমরা ট্রেনিং ফেসিলিটির ওপরে ঢালি, সেটা অনেক ভালো হবে। অনেকে অলরেডি বলতে শুরু করছে। কিন্তু কোথাও যে একজন কোচ, এই মাপের একজন কোচ আসার পর যে ধরনের প্লেয়ার দরকার, সেটা কি আমাদের এখানে রয়েছে? সেটা আমাদের এখানে নেই। সেই লেভেলের একজন কোচের স্ট্র্যাটেজি বুঝতে বা মোটামুটি তিনি যেভাবে খেলাতে চাইবেন, সেইভাবে খেলাতে গেলে যে প্লেয়ারদের দরকার, অন্ততপক্ষে যে মেন্টালিটিরও প্লেয়ারদের দরকার, সেটা আমাদের এখানে নেই। এটা খুব কঠিন একটা বাস্তব। এর জন্য কেউ আমাকে গালাগাল করতে পারে, ক্রিটিসাইজ করতে পারে, ভালো বলতে পারে, খারাপ বলতে পারে, সিরিয়াসলি আমার তাতে কাউন্টার করার কিছু নেই। বাট স্টিল দিস ইজ আ হার্ড ফ্যাক্ট, যেটা আমাদেরকে মেনে নিতে হবে। আমাদের এখানে স্টিফেন কনস্ট্যান্টাইন, হি ইজ ভেরি গুড। সিরিয়াসলি বলছি, হি ইজ ভেরি গুড। কারণ তিনি কখনোই রাতারাতি এসে স্বপ্ন দেখাবেন না আমি 2030-এ ওয়ার্ল্ড কাপে নিয়ে চলে যাব। তিনি স্বপ্ন দেখাবেন না। তিনি ধীরে ধীরে চাইবেন যে অন্ততপক্ষে রিপেয়ার করে আস্তে আস্তে চালাতে তিনি চেষ্টা করবেন। কিন্তু যখন জাভির মতো একজন কোচ হঠাৎ করে চলে আসবেন, আমাদের এক্সপেকটেশন কোথায় থাকবে যে এই মাপের একজন লোক চলে এলো, বার্সেলোনা লেজেন্ড, স্প্যানিশ লেজেন্ড, মানে যাকে নিয়ে একটা দশকের ফুটবল দর্শক পাগল ছিল, সেই মানুষটা আমার দেশের কোচ হয়ে গেল রাতারাতি। আমার এক্সপেকটেশন কী থাকবে? আমরা 2030-এর ওয়ার্ল্ড কাপ খেলবই, কেউ আটকাতে পারবে না। হোয়াট এভার, এসে গেছে তো এই লেভেলের একজন লোক এসে গেছে, ওয়ার্ল্ড কাপ জিতেছে, 2টো ইউরো কাপ জিতেছে, বার্সেলোনার হয়ে লটস অফ অ্যাচিভমেন্টস, চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, কোপা দেল রে, ক্লাব ওয়ার্ল্ড কাপ, কি পায়নি লোকটা জীবনে? তো সব কিছু স্বাদ পেয়েছে, আর আমাদেরকে একটু ওয়ার্ল্ড কাপে পৌঁছে দিতে পারবে না? আমাদের না এক্সপেকটেশনটা রাতারাতি বদলে যাবে এবং সেটা একদম ওপরে, একদম ওই দ্য 42-এর একদম ছাদে আমাদের তুলে দেবে এক্সপেকটেশন। কিন্তু যখন দেখা যাবে যে গ্রাউন্ড রিয়েলিটিটা খুব খারাপ, খুবই খারাপ, তো ওই দ্য 42-এর ছাদ থেকে পড়লে ঠিক কতটা শকড হবে কেউ, আর কতটা কষ্ট হবে পড়ার সময়, এই রিয়েলাইজেশনটা থাকা দরকার। অ্যান্ড যারা এটাকে ফোকাস করছে, আমি আবারও রিপিট করব যে মানিটারি ব্যাপার, ফিনান্সিয়াল ব্যাপার, ধরে নাও কালকে কেউ বলল, মুকেশ আম্বানি এসে বলল টাকাটা কোনো ফ্যাক্টর না, আমি পয়সা দিয়ে দেবো, কোনো ব্যাপার না, 10 কোটি, 15 কোটি, 20 কোটি যা চাইছে টোটাল তার টিম এবং কোচ আমি দিয়ে দেবো, এবং তিনি চলে এলেন। তারপরেও কি যে বেসিক ফ্যাক্টসগুলো রয়েছে, যেগুলো রাতারাতি টাকা দিয়ে অন্তত পক্ষে সারানো যাবে না, সেখানে দাঁড়িয়ে এই ভদ্রলোকের কাজ করাটা খুব ইজি হবে, আমাদেরকে সাকসেস দেওয়াটা খুব ইজি হবে।
আমার মতে অন্ততপক্ষে হওয়ার রাস্তা নেই। তোমাদের ওপিনিয়ন কি বলছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ধরনের কোচকে আমরা সিরিয়াসলি ডিজার্ভ করি না, তিনি আমাদের জন্য না, তিনি অনেক ভালো দেশের জন্য, যেখানে ফুটবল স্ট্রাকচারটা সেই লেভেলের রয়েছে, যেখানে অন্তত প্লেয়ারদের মধ্যে খিদে রয়েছে, যদি তাদের কোনো সাকসেসও না থাকে তাহলেও সেই খিদেটা রয়েছে। আমি এক্সাম্পল বলতে পারি, জাপানে জিকো কোচ হয়ে গেছিলেন, যারা জানেন তারা জানেন, যারা 80-র দশকে ফুটবল দেখেছেন তারা জানেন যে জিকো কি নাম। তো সেই জিকো যখন জাপানে কোচ হয়ে গেছিলেন, জাপান ফুটবলের সেই অর্থে বিরাট কিছু ব্যাপ্তি ছিল না, তিনি চেঞ্জ করার একটা রাস্তা খুঁজে বার করতে পেরেছিলেন। আজকে জাপানকে আমরা যেভাবে দেখি, অন্ততপক্ষে সেই জাপান ফুটবলের যে ক্রিয়েশনটা সেটা জিকোর হাত ধরে হয়েছিল, কারণ তাদের সেই খিদেটা ছিল, তাদের সেই ইচ্ছেটা ছিল, তাদের মধ্যে সেই পোটেন্সিয়ালগুলোও ছিল। তারা শুধুমাত্র একজন কাউকে পাচ্ছিল না যে কোথাও চেঞ্জটা করতে পারে। আমাদের মধ্যে সেই খিদেটাও মরে গেছে, আমাদের মধ্যে সেই পোটেন্সিয়ালগুলো অনেকটা ডুবে গেছে। তার জন্য কে দায়ী হবে, কত বেশি করে কাকে দায়ী দেওয়া যাবে, আমি সিরিয়াসলি পার্সোনালি জানি না। দায়ী সবাইকে নিতে হবে, শুধুমাত্র যারা কর্তা ব্যক্তি রয়েছেন দায়টা তাদের, আর আমরা যারা দর্শক আমাদের কোনো দায় নেই, হতে পারে না। দায় আমাদের সবার, সবাইকে। দায় যদি নিতে হয় তাহলে একদম দেশের রাষ্ট্রপতি থেকে শুরু করে আমার মতো একজন খুব সাধারণ পাতি মানুষ, প্রত্যেককে দায় নিতে হবে। কারণ একটা দেশে যখন একটা কোনো সিস্টেম ফেল করে, সেখানে দায়টা সবার থেকে যায়। কোথাও না কোথাও আমার একটা পার্সোনাল কন্ট্রিবিউশন তো রয়েছে, যদি আমার দেশ আজকে ফুটবল এরকম সাফার করছে, তো সেই খিদেটা আমাদের নেই। তো এই ধরনের কোচ, এই ধরনের একজন ফিগার এমন কোনো দেশে যান যেখানে তার নামের প্রতি একটা সুবিচার হবে, যেখানে তিনি তার ট্যালেন্টটাকে শো করতে পারবেন। আমাদের এখানে এলে তিনি ফেল তো করবেনই, এবং মোটামুটি তাকে নিয়ে গোটা ওয়ার্ল্ড মিডিয়াতে চর্চা শুরু হয়ে যাবে যে তিনি ফেল করলেন। এরকম দেশে আসাটা তার উচিত হয়নি। বাকি তোমাদের যে ওপিনিয়ন রয়েছে রিগার্ডিং দিস থিং অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। এর বেশি আমার আর কিছু বলার নেই ভিডিওতে। আমরা কনস্ট্যান্টাইন, আমরা খালিদ জামিল, এই ধরনের কোচেদেরই আমরা ডিজার্ভ করি। আমরা কোনো বাঙালি কোচও ডিজার্ভ করি না। সঞ্জয় সেনের নাম বা শঙ্করলাল চক্রবর্তীর নামটা কনসিডারেশনের জায়গাতেই রিচ করেনি, বলার নেই আর কিছু এক্সট্রা। দেখা যাক কি হয়, কি অপেক্ষা করে রয়েছে আমাদের জাতীয় দলের ভাগ্যে। ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।